রাত কটা বাজে দেখেছো? এখনো তাদের বাড়ি ফেরার নাম নেই। কি বলি বলো তো? এই জন্য ওদের যাওয়াতে আমার আপত্তি ছিল। সমস্ত কিছু এই লোকটার জন্য। এমনিতে তো আমার ছেলে সবসময় পা বাড়িয়েই রয়েছেন তিনি, তারপরে বাবা নিজের মুখে কথাগুলো বলে তাদের পথ করে দিলেন। দেখ তো, এত রাত হবে বুঝতে পারিনি না। বাচ্চাটা এই মাত্র কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। অবুঝ শিশু, কিছু বুঝতে পারিনি। বাবুটাও তো বুঝতে চায় না কিছু, কিন্তু সাঁঝবাতির তো বোঝার কথা। সব থেকে বড় কথা, ওদের সাথে ফোনে যোগাযোগটাও করা যাচ্ছে না। সাঁঝবাতির মোবাইলটায় আমার মনে হয় চার্জ নেই, আর গাড়িতে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। স্মৃতি তো ফোনই নিয়ে যায়নি। হ্যাঁ, তো শুধু সাঁঝবাতি ফোন নিয়ে গেছে। আমি তো ফোনে ধরতেই পাচ্ছি না, কি বলবো না এদের। আমার ভয় হচ্ছে অন্য জায়গায়। বাইরে এত দুর্যোগ, গাড়িটা আবার বিকল হয়ে গেল না তো? হয়তো কাছাকাছির মধ্যে গাড়ি সারাবার কোনো ব্যবস্থাই নেই। ওই জন্যেই তো আমি চাইনি যে ওরা যাক। একে তো বর্ষাকাল, তারপর আমার ছেলের শরীরের ওই অবস্থা। আচ্ছা, এখন যদি কিছু হয়, বৃষ্টির জলটল যদি গায়ে লাগে, তাতে যদি কিছু হয়, তাহলে কি হবে সেটা বুঝতে পারছো? যে মানুষটার প্রতিটা মুহূর্ত সাবধানে থাকার কথা, সেই মানুষটা যদি এইরকম অনিয়ম করে, তাহলে কি হবে বলো তো একবার? বৃষ্টির জল কেন, এই জলো হাওয়া গায়ে লাগলেই তো ঢের। আমার মনে হয় মেজো বৌদি, এ নিয়ে বোধহয় আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ সাঁঝবাতি এফিশিয়েন্ট, ও ভীষণ খেয়াল রাখে। আচ্ছা, সাঁঝবাতি কি করবে? হ্যাঁ, যদি বাইরে বৃষ্টি পড়ে, সাঁঝবাতি তখন একা কি করবে? কি করবে ও? না না, বৃষ্টি তো গাড়ির ভেতরে থাকবে। জলীয় বাতাস বা জলের ছিটে লাগার চান্স কোথায়? এখন তো দেখতে পাচ্ছি যে আমি ওদের ছেড়েই ভুল করেছি। আর যতই গাড়ির মধ্যে থাক, বাইরে টেম্পারেচার তো অনেক নেমে গেছে না। গাড়ির মধ্যে তো এসি চালিয়ে রাখতে হচ্ছে, গাড়ির ভেতরে থেকে তো ঠান্ডা লেগে যেতে পারে। আর ওর পক্ষে এই ঠান্ডা লাগাটাই তো সব থেকে খারাপ। এই লোকটা যে কি চায় না, আমি সত্যি বুঝতে পারি না। আরে বাবা, ছেলেটা যে কদিন বেঁচে আছে তাকে ঠিক মতন করে বাঁচতে দেবে তো নাকি? তুমি এটা চুপ করবে? কেন কেন চুপ করবো কেন? আমি কি কিছু ভুল বলেছি? তোমার জন্যই তো আজকে এই অবস্থাটা। সাঁঝবাতি তো একবারও যেতে চায়নি, বারবার বলেছিল। আর আমার ওই ছেলে, সে তো কারুর কথা শোনার ছেলে নয় না, কারুর কথা সে শুনবে না। আমাকে একেবারে শেষ করে ছাড়লো এরা। বৌদি, এভাবে দয়া করে টেনশন করবেন না। এভাবে অকারণ কুচিন্তা করে আমাদের কোনো লাভ নেই। আমরা তো জানতে পাচ্ছি না ওরা কি অবস্থায় আছে, কিভাবে আছে। আমার মনে হয় ওয়েট অ্যান্ড সি, দেখি না কি হয়। আচ্ছা, ওয়েট করে তুমি কোথায় গিয়ে খুঁজবে বলো তো সমজিৎ? কোথায় গিয়ে খুঁজবে ওকে? তো জানি না কোথায় গেছে। তো জানলে নয় কথা ছিল, তো আন্দাজে কোথায় গিয়ে খুঁজবো? না না, আমি বলে রাখছি, পরিষ্কার করে দিচ্ছি, ওদের এই যাওয়া আজকে প্রথম, আজকে শেষ। ওদের কোথাও যাওয়ার দরকার নেই, ভালো লাগে। আর যদি যেতে হয় তাহলে যেন কাউকে সঙ্গে নিয়ে যায়। দেখো ফিরে আসার অবস্থায় থাকি কিনা সে দেখো। আমার মন সমানে কিন্তু বলছে যে ও নিশ্চয়ই কোথাও এটা অসুস্থ হয়ে পড়েছে। এত ধকলও সইতে পারেনি, নিজেও অসুস্থ হয়েছে, সাঁঝবাতিকেও বিপদে ফেলেছে। আর ওকে ফেলে তো সাঁঝবাতি একলা একলা কোথাও যেতে পারছে না। হ্যাঁ, সত্যি কথাই তো। যে ছেলেটা দুদিন আগে ঘর থেকে এসে বাইরে এখানে বসতে পারছিল না, সে কি করে এতটা রাস্তা গাড়ি চালাবে বলো তো? হ্যাঁ, এইটা আমাকেও ভাবাচ্ছে। আমি স্মৃতি একা গাড়ি চালিয়ে যাক এটা চাইনি, একেবারেই চাইনি। একজন ড্রাইভারের ব্যবস্থা করে দেওয়াই যেত, কিন্তু স্মৃতি তো শুনতো না। আমি ভেবেছিলাম যে জাস্ট 2-1 ঘন্টা কোথাও থেকে ঘুরে আসবে। বুঝছি এতটা পথ এতক্ষণ ধরে এরকম ওভার স্ট্রেন করে ভাবতেই পারিনি। তো
তোমার কি মনে হচ্ছে নতুন ঠাকুরপো? বাবু সেই সকাল থেকে এত রাত পর্যন্ত সমানে গাড়ি চালিয়ে চলেছে, তোমার মনে হচ্ছে সেটা? তুমি কি বলছো বৌদি? যদি গাড়ি চালাতে নাই পারতো তাহলে তো বাড়িতে ফিরে আসতো। না, এমনও তো হতে পারে ওর মাঝ রাস্তায় শরীর খারাপ হয়ে গেছে। না না, এই অশান্তি আর ভালো লাগছে না আমার। যে অশান্তি ডেকে আন। দাদা তোমাকেও বলি, তুমি কোথাও ওদের বারণ করবে, তা না তুমি আবার ওদের। হ্যাঁ, আমারই তো সব দোষ, আমারই সব দোষ। আমি কেন ওদের যেতে বলেছি সেটা আমিই জানি। আমি চেয়েছিলাম ছেলেটাকে দুটো দিনের জন্য একটু শান্তি দিতে। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, এখন সবাই আমাকে দোষ দিচ্ছে। আমিই অপরাধী, আমিই দোষী। এখন ছেলেটা যদি কিছু হয় তার জন্য আমিই দায়ী থাকবো। দাদা প্লিজ প্লিজ একটু শান্ত হন, একটু শান্ত হয়ে ভাবুন। প্রত্যেকেই স্মৃতির ব্যাপার নিয়ে ভীষণভাবে টেন্সড, আপনি বুঝতেই পারছেন। স্মৃতি একমাত্র আপনার কথা শুনে তাই আপনাকে বলছে, এরা কেউ আপনাকে দোষ দিচ্ছে না। আচ্ছা, এরকম একটা অশান্তির মধ্যে আপনি যদি এভাবে রাগারাগি করেন তাহলে আমরা কোথায় যাই বলুন তো? বলু, তোমার বৌদি আজকাল আমাকে কথা শোনাতে পারলেই বাঁচে। ওর কথাবার্তা শুনলে মনে হয় যেন ওর একারই টেনশন, আমার কোনো টেনশন নেই। এতটাই স্বার্থপর লোক আমি। যাকে দাদা শোনো, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, কথা তো আমি একাই বলছি কি না, আর সবাই চুপ করে আছে। হ্যাঁ, আমাকে ছেড়ে দিচ্ছে। ও দাদা, তুমি কি এখন আবার এইসব নিয়ে ঝগড়া শুরু করবে নাকি? হ্যাঁ, ঝগড়াটা তো শুধু আমিই করি। এবারই তো ঝগড়া করার লোক তো একটাই। দাদা প্লিজ ঠান্ডা হন দেখি। বৌদি, এক কাপ চা হবে? নতুন ঠাকুরপো, কটা বাজে খেয়াল আছে? 10:30। এই সময় চা চেয়ে আপনাকে সত্যি আমি বিব্রত করে ফেললাম। এমা না না, তা কেন? আমি চা বানিয়েই দিতে পারি, কিন্তু এখন চা খেলে আবার রাতের খাবারটা কখন খাওয়া হবে? ওরা ফিরলে সবাই মিলে একসঙ্গে খেতে বসবে তো। দেখো না আসে কি না আদৌ, দেখো সেটা। সে কি কথা দিদি ভাই, আসবে না তো যাবে কোথায়? যত রাতই হোক বাড়ি তো ফিরতেই হবে। আরে বাবা, বাড়ি ফেরার উপায় থাকলে তবে না, বাড়ি ফেরার অবস্থায় তো থাকতে হবে তাকে। ওই ওই তো গেল কোথায়? না না, কিন্তু গাড়ির আওয়াজ তো পেলাম না, তাহলে কি ওরা না? মেজো, আমার তো খুব ভয় করছে রে। বাবুকে দেখতে পাবো তো? দিদি ভাই চুপ করো তো, মাঝে মাঝে আজকাল কি সব কথাবার্তা বলো তুমি? এখানে এসো, নিয়ে এসো। বাবু, এখানে বসে দাও, বসে দাও। কি হলো এটা? আমি অবাক হয়ে যাচ্ছি সাজবাতি, তোমার ফোনটার কি হলো? তুমি বুঝতে পারো একটা খবর না পেলে বাড়ির লোকের কি টেনশন হয়? ফোনটা বোধহয় চার্জ ছিল না ডক্টর ঘোষ, ফোনটার দেখার স্কোপ পাইনি। হ্যাঁ, ওর এরকম অবস্থা হলো কি করে সাজবাতি? মাঝ রাস্তায় হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর, গাড়ি চালানোর মতো তো অবস্থাই ছিল না। সে কোনো রকমে একটা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে বাসে করে কলকাতা ফিরেছি। তারপর রাস্তা থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনেও খাইয়েছি, কিন্তু তাতেও জ্বর এক ফোঁটা কমেনি। আমি কিচ্ছু জানি না জেঠিমণি, এরপর আমার আর হাতে কিচ্ছু নেই। আমি জানতাম এইটাই হবে, এইটাই তো হবার ছিল। কি বাবু, শখ মিটেছে? ও সাজবাতি, ওর জামা কাপড় তো পুরো ভেজা, ওকে জামা কাপড় ছাড়িয়ে দাও। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।